কাকে চাচ্ছেন? আমার বাবা ইয়াকুব আলী, উনি। হ্যাঁ, আমাদের অফিসের অ্যাকাউন্টেন্ট, বলুন। জি, অ্যাকচুয়ালি আমার বাবা ইয়াকুব আলী কিছুদিন ছুটিতে আছেন, তাই উনি বলেছিলেন ফাইলগুলো দিতে। তো ফাইলগুলো অফিসে না রেখে বাসায় কেন? সিইও ওসমান। হ্যাঁ, ওসমান হায়দার আমার বাবা, বলেন। উনি নিজেই বলেছিলেন এই ফাইলগুলো আপনাকে দিতে। এগুলো ওনার পার্সোনাল ট্যাক্সের ফাইল। ওকে, থ্যাঙ্কস, যেতে পারেন। থ্যাংক ইউ। আপা, আপনার নাস্তা রেডি। বাবা লাঞ্চ রেডি রেখো, সামিউল এসে নিয়ে যাবে। আচ্ছা আপা। আর আমার ফিরতে কিন্তু সন্ধ্যা হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা। আর এই ফাইলটা আমার রুমের ড্রয়ারে রেখো। আচ্ছা ওকে। তুমি এতক্ষণ আমাকে একা বসিয়ে রাখলে কেন? তবুও তো এখনো আছে। ভাবো, কাছে, কত কাছে, এইখানে প্রেম দিল উপহার, মরতেও নেই ব্যথা, এই তৃপ্তিতে আমার। এই কবিতার প্রেমে আমার চলবে না। তাহলে তাড়াতাড়ি পড়াশোনা শেষ করো, এরপরে একটা বাড়ি করো। কেমন বাড়ি পছন্দ তোমার? ডুপ্লেক্স, ভেতরে সিঁড়ি দিয়ে উপরে উঠে যাব, দরজা খোলার কোনো ঝামেলাই নেই। লালিটের বাড়ি? না, লাল ইটের বাড়ি অন্ধকার, দম বন্ধ লাগে। তাহলে সাদা, ধপধপে সাদা, আর বাড়ির সামনে সবুজ ঘাসের বড় একটা লন। কিন্তু এত বড় লনে তুমি কি করবে? তোমার বাচ্চাদের কাপড় শুকাতে দিব। দেখো, রংধনু। আমি আমার দেশটাকে অনেক ভালোবাসি। আর আমাকে? একটুও না। আজ আসি, কাল আবার দেখা হচ্ছে। আদিল, আদিল, ওঠ, দেখ তোর কবিতা পত্রিকায় পাবলিশ করেছে, বাতাসের সুর। কই এই যে দেখি। দেখ। আমার কবিতা। সূর্যের ঝকঝকে আলোয় হিম হিম বাতাসের সুরে দেখো আবার আসছে অগ্রহায়ণ আর কুয়াশার সকাল। নবান্নের চির রং আর সুগন্ধে হাসের তেল তেলে ডানায় ঝিকমিক সকালের রোদে এসো করি উদযাপন এই দেশ, এই প্রকৃতির হেমন্তকাল। দেখো আবারও আসছে অগ্রহায়ণ আর কুয়াশার সকাল। ভাইয়া, আপু। হ্যাঁ বল। বাবা কিন্তু অনেক রাগারাগি করতেছে, তাড়াতাড়ি চলো নাস্তার জন্য। তুমি যাও, আমি আসছি। হ্যাঁ তাড়াতাড়ি আয় কিন্তু। বাবা আদিল, এই দুনিয়াটা রং আর সুগন্ধের চাকায় চলে না, চলে অঙ্কের চাকায়। তাই তোমাকে কবি না, ইঞ্জিনিয়ার হতে হবে। আচ্ছা, তুমি এইভাবে কথা বলো কেন? আমাদের ছেলেটার কি সুন্দর একটা কবিতা ছাপা হয়েছে পত্রিকায়, দেখেছো? কবিতা মেয়েদের কাছে খুব সুন্দর, বাস্তবতা অন্যরকম। দিনের শুরুতে বাজারটা টাকা দিয়েই করতে হয়, ওই কবিতা দিয়ে নয়। আমি না তোমার সাথে কথাই বলবো না,
তুমি একটা আনরোমান্টিক লোক। বাবা, আমি সত্যি সাহিত্য নিয়ে পড়তে চাই, এটাই আমার স্বপ্ন। আমি তোমার ভালোর জন্যই বলছি, ইঞ্জিনিয়ারিং পড়লে তোমার ভবিষ্যৎটা উজ্জ্বল হবে। কিন্তু বাবা, আমি সাহিত্য ভালোবাসি, আমি লেখক হতে চাই। আমি বুঝি, কিন্তু বাস্তবতাটা ভিন্ন বাবা। তুমি ইঞ্জিনিয়ারিং পড়লে ভালো চাকরি পাবে, আমাদের পরিবারের সম্মানটাও বাড়বে। আমি জানি বাবা, কিন্তু আমার মনের ইচ্ছা। শোনো আদিল, তোমার সামনে দুইটা রাস্তা খোলা আছে। এক, যদি তুমি পড়াশোনা করতে চাও তাহলে তোমাকে ইঞ্জিনিয়ারিংটাই পড়তে হবে। আর যদি তুমি না চাও, তোমার দ্বিতীয় রাস্তা হলো তোমার ছোট মামার মতো বিদেশে চলে যাও, শ্রমিকের কাজ করো, দেশে টাকা পাঠাও। বাবা, আমি আমার এই দেশ, এই দেশের মাটি ছেড়ে কখনোই বিদেশে গিয়ে থাকতে পারবো না। ফাইন ফাইন, তাহলে তুমি এই মুহূর্ত থেকে ইঞ্জিনিয়ারিং এ ভর্তির প্রিপারেশন ভালো করে নিয়ে নাও, ওকে? আর খাওয়া শেষ করে যা। আমি বুঝি না, ম্যাথ নিয়ে কেন আমাকে পড়াশোনা করতে হবে? সাহিত্য নিয়ে পড়লে কি সমস্যা? সাহিত্য নিয়ে পড়ে কি মানুষ সার্ভাইভ করছে না? তুমি কি চাও না এই বর্তমান সমাজের প্রেক্ষাপটে তোমার জীবনটা আরো উন্নত হোক? তাই বলে আমার পছন্দ অপছন্দের কোনো মূল্য নেই। ম্যাথ আমার একদম ভালো লাগে না, খুবই অপছন্দ। আর আমার কাছে কি মনে হয় জানো, ক্যালকুলাসের সূত্র মুখস্থ করার চেয়ে রবীন্দ্রনাথের রচনা সামগ্রী পড়া অনেক উপাদেয়। তুমি ম্যাথ নিয়ে পড়াশোনা শুরু করো, দেখবে একটা সময় তোমার কাছেও ম্যাথ ভালো লাগবে। তুমিও? আমিও। এখানে আসো, আসো। তুমি যেমন এই দেশটাকে অনেক ভালোবাসো, আমিও তোমাকে অনেক ভালোবাসি। আমি চাই তোমার আমাদের জীবনটা এই দেশের মাটিতে অনেক বেশি সুন্দর হোক। তুমি আমার সবচেয়ে বড় শক্তি, সবচেয়ে বড় অনুপ্রেরণা। আমি তোমার সাথে সবকিছু পার করতে চাই। তোমার মনে আছে স্কুলে থাকতে একবার 21শে ফেব্রুয়ারিতে তুমি চন্দ্রমল্লিকা দিয়ে শহীদ মিনার বানিয়ে এনেছিলে? আর তুমি সেটা চুরি করে নিয়ে গেছিলে বাসায়। এরপরে তো আমি কাঁদো কাঁদো হয়ে টিচারের কাছে বিচার দিলে। পরের দিন টিচার তোমাকে কানে ধরে উদ্ভস করালো। তুমি জানো, চন্দ্রমল্লিকা আমার খুব পছন্দ। আমারও। দুধটা খেয়ে নিস কিন্তু। ঠিক আছে, তুমি যাও, আমি খেয়ে নিচ্ছি। হ্যাঁ,
আদিল, আদিল, ওঠ। এইসব কি? কি হচ্ছে? তুই টেবিলে ভাবে ঘুমাচ্ছিস কেন? আরে আপু, সারা রাত ম্যাথ সলভ করতে করতে ঘুমিয়ে গেছি, টের পাইনি। শোন, আফরিন আমাকে কল দিয়েছিল, তুই নাকি সারা রাত ওর ফোন ধরিসনি। শোন, ও টেনশন করছে, ওকে একটা কল দিয়ে দেখ। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি ফোন করছি। ঠিক আছে। হ্যালো, হ্যালো। কি হয়েছে তোমার? ভেরি সরি, আসলে ফোনটা সাইলেন্ট ছিল, আমি একদম খেয়াল করিনি। তাই বলে সারা রাতে একটা বারও কল দিবে না? আসলে কি হয়েছে বলো তো? খুবই ইন্টারেস্টিং একটা ম্যাথ সলভ করছিলাম, খুব মনোযোগ দিয়ে। বলেছিলাম না একটা সময় তোমারও ম্যাথ ভালো লাগবে। এখন তুমি ম্যাথের প্রতি এতই মনোযোগী যে আমাকেই ভুলে গেছো। আরে ব্যাপারটা ঠিক তা না, কিন্তু আসলে ম্যাথ এত ইন্টারেস্টিং যে ম্যাথ করতে করতে কখন যে সময় পার হয়ে যায় খেয়ালই করতে পারি না। আচ্ছা, তোমার অ্যাডমিশন টেস্ট কবে? রবিবার সকাল 10টায়। ঠিক আছে। আদিল, হুম, আই লাভ ইউ। লাভ ইউ টু। বাই। ওকে, বাই। জি স্যার, আমার ছেলে স্যার ইঞ্জিনিয়ারিং পাস করলো স্যার। স্যার এই যে ডুয়েট থেকে স্যার, গাজীপুরে সিভিল ইঞ্জিনিয়ারিং এ হাইয়েস্ট নাম্বার পেয়েছে স্যার। অবশ্যই স্যার, আমি এক্ষুনি আসছি অফিসে, মিষ্টি দিয়ে আসছি স্যার। স্যার আমার ছেলেটা ইঞ্জিনিয়ারিং পাস করলো। দাও, তোমার ছেলে এখন ইঞ্জিনিয়ার হয়েছে। কিরে, তোদের ভাই ইঞ্জিনিয়ার হলো, আজকে তো বাড়িতে ফেস্ট হওয়ার কথা। যা, ফ্রিজ থেকে ইলিশ মাছ বের কর, আজকে আমরা ইলিশ পোলাও খাবো। যা যা যা, তুই থাক, আমি একটু অফিসে মিষ্টি বিলি করে আসি। ঠিক আছে, যাবো আর আসবো। আমি অনেক খুশি হয়েছি বাবা, তুই তোর বাবার মনের আশা পূরণ করতে পেরেছিস। কতদিন পরে লেকে আসলাম, তাই না? তোমার মনে আছে আমরা প্রতিদিন বিকেলেই লেকে আসতাম? হুম। শুধু মঙ্গলবার বাদে। মঙ্গলবারে তোমার কোচিং থাকতো। জানো, মঙ্গলবারটাতে না আমার খুব খারাপ লাগতো। বিকেল বেলায় খুব একা লাগতো, আর যদি কখনো ঘুমাতাম অনেক বাজে বাজে স্বপ্ন দেখতাম। কি দেখতাম জানো? তুমি কোচিং এর কোনো একটা মেয়ের সাথে লেকে বসে হাসাহাসি করছো। কি কখন থেকে হুম হুম করে যাচ্ছ? লেকটাকে উপভোগ করছি, আমার অতীত, আমার বর্তমান আর ভবিষ্যৎ। আচ্ছা শোনো না, বাসা থেকে বিয়ের জন্য অনেক প্রেশার দিচ্ছে। কিন্তু এখনই কিভাবে? মাত্র তো বিএসসি শেষ করলাম, এখনো তো জবও পাইনি। কিন্তু বাবা তো প্রতিদিনই বিয়ের কথা বলে, আমি আর পারি না। বাবাকে বলো বিয়ে করে ফেলেছো। আমি বিয়ে? কই, কখন? মনে করো ইতিহাসে লেখা আছে। আরে কি ব্যাপার, খাবার টাবার দিবা না? রাত কত হয়েছে? আরে তুমি টেবিলে বসো, খাবার দিচ্ছি। আদিল, খাবার টেবিলে আয়। রিমি, সুরভি, আয় আয়। মা খেয়েছি, খাবো না। খেয়ে এসছিস মানে? আরে এতদিন পরে বাড়িতে আসলি, একসাথে খাবো না? থাক না, অনেকদিন পরে বন্ধুদের সাথে দেখা হয়েছে তো, ওরাই মনে হয় জোর করে খাইয়ে দিয়েছে। এই বন্ধু বান্ধবী তো সর্বনাশটা করে।
খালি বন্ধু বান্ধবের সাথে সময় কাটালে হবে? বাড়িতে একটা বিধবা বোন আছে, সে কি করে না করে একটু খোঁজ নিতে হবে না? আর তোমার ছোট বোনটা, সে তো সারাদিন ওই যে টিকটক না ফিকটক কি করে না করে, এগুলো একটু খোঁজ খবর নাও। আমি টিকটক ভিডিও করি না, আমি ইনস্টাগ্রামে রিল আপলোড করি। দেখেছো দেখেছো এদের অবস্থা? আহা, রাতের বেলা এত কথা বলো না তো, কোন সময় তোমার আবার প্রেশার উঠে যাবে। খাও। আচ্ছা ঠিক আছে, তুমি তোমার ঘরে যাও, আমি আসতেছি খাওয়া দাওয়া শেষ করে। তোমার সাথে একটা জরুরি কথা আছে, একটা সুখবর আছে। আবার কি সুখবর? বলবো বলবো, আগে খেয়ে নেই, যাও। গরু মাংস দাও। তোমার গরুর মাংস খাওয়া যাবে না, প্রেশার বেড়ে যাবে। আরে দূর, একদিন খেলে কিচ্ছু হবে না। এই তো আমি মাত্রই বাসায় ফিরে ফ্রেশ হয়ে তোমাকে ফোন করলাম। আদি, শোনো না, আমার তো জয়েনিং লেটার চলে আসছে। জয়েনিং লেটার মানে? ওই যে আমি একটা এনজিওতে উন্নয়ন কর্মীর চাকরির জন্য অ্যাপ্লাই করলাম না, সেখান থেকে আমার তো জবটা হয়ে গেছে। আরে কংগ্রাচুলেশন, ইটস এ গ্রেট নিউজ। হ্যাঁ, আমার কাজ হচ্ছে আমাদের এলাকায় যতগুলো লাইব্রেরি আছে সেগুলো ডাটা মেনটেন করা। এটা তো খুবই আনন্দের কাজ। হ্যাঁ। আচ্ছা আমি তোমাকে একটু পরে ফোন করছি। হ্যাঁ ওকে, বাই। বাই। ওসমান হায়দারের সাথে আমার সমস্ত কথা হয়ে গেছে। তুমি তো রামিসাকে আগেই দেখছো, সে তো অনেক সুন্দরী দেখতে। আমি চাই তুমি কালকে গিয়ে তার সাথে দেখা করো। বাবা আসলে বলছিলাম, রামিসারা তো অনেক ধনী, ওর সাথে আমার হিসাবটা ঠিক মিলবে না। তুমি রামিসার মন জয় করার চেষ্টা করো, না হয় এমন কিছু করো যাতে রামিসা তোমার উপরে ক্ষেপে না যায়। তখন দেখবে ওসমান হায়দার তোমাদের বিয়েতে আর আপত্তি করবেন না। মা, অন্তত তুমি তো জানো যে আফরিনের সাথে আমার কতদিনের সম্পর্ক। ইভেন আমরা আজকেও বিয়ের কথা বলছিলাম। শোনো আদিলের বাবা, আফরিন মেয়েটা না অনেক ভালো লক্ষ্মী একটা মেয়ে, আর আমার সাথেও না মেশে ভালো। ওসমান হায়দারের সাথে সম্পর্ক করার জন্য আমি তিলে তিলে নিজেকে তৈরি করেছি। ওসমান হায়দার এখন রাজি, আর তোমরা কিনা। বাবা, ওসমান হায়দার অনেক ধনী একজন মানুষ, আর তুমি তার অফিসের সামান্য একজন অ্যাকাউন্টেন্ট। দেখো বাবা, আমি বলছিলাম কি, ওসমান হায়দার ওনার মান সম্মানের সাথে খাপ খাই এমন কাউকে নিশ্চয় ওনার জামা হিসেবে পেয়ে যাবেন। ওসমান হায়দার এমন পরিবারের সঙ্গে নিজের মেয়েকে বিয়ে দিতে চান না যারা ওনার সমকক্ষ বা ধনী পরিবার। অভিজ্ঞতা থেকে দেখা গেছে যেতে হয় কি, ছেলে শ্বশুরের কাছ থেকে টাকা ধার নিয়ে বাপের কোম্পানিতে ইনভেস্ট করে, তারপরে ওই টাকা ফেরত দিতে পারে না, টাকা পয়সা নিয়ে একটা ঝামেলা হয়, মনোমালিন্য হয়, সম্পর্ক নষ্ট হয়। এদিকে উনি আবার কনস্ট্রাকশন বিজনেসের দিকে ঝুঁকছেন, আর তুমি একজন সিভিল ইঞ্জিনিয়ার। এই সিভিল ইঞ্জিনিয়ারের যে কতখানি গুরুত্ব কনস্ট্রাকশনে সেটা তুমি ভালো করে জানো। আর তোমাকে যদি উনি ওনার মেয়ে জামাই হিসাবে পান, তাহলে দুই পক্ষের জন্যই লাভ না? আর এদিকে দেখো, আমারও বয়স বাড়ছে, একটু বোঝার চেষ্টা করো। তোমার এক বোন বিধবা, আর এক বোন এখনো পড়াশোনা করছে, তাকেও বিয়ে দিতে হবে। কত খরচ, ঠিক মতো অঙ্ক কষে হিসাব করে দেখো। আদিল বাবা, তুমি এটার সাথে দেখা কর, কথা বল। তোর বাবা যেহেতু কথা দিয়েছে, নিজের বাবাকে তোর অসম্মান করতে পারিস না। আরে দেখা করলেই তোর সব হয়ে যায় না। আরে আমি তো আছি, চিন্তা করিস না বাবা। আদি, এ কেমন অঙ্ক? একে হায়ার ম্যাথমেটিক্স বলে।
তুমি কখন এলে? ইয়ার্স অফ পিলগ্রিমেজ। লো মধু পিয়ে, লিস্তের সুর আর আলফ্রেড ব্র্যান্ডেলের পিয়ানো অ্যালবাম। আমার ছোট ভাই এটা খুবই যত্ন করে বাজাতো। আমি যখনই এটা বাজাই আমি তখন আমার সামিউলকে প্রচণ্ডভাবে মিস করি এবং সামিউলকে প্রচণ্ডভাবে এই গানের মধ্যে খুঁজে পাই। তা আপনার ছোট ভাই কোথায়? ডাকেন না, তার সাথে আলাপ করি। তার সাথে আলাপ হলে নিশ্চয়ই খুব ভালো লাগবে। সেসব কথা পরে হবে, তুমি ছাদে গিয়ে বসো, আমি আসছি। ওকে ফাইন। কফি। প্রান্তরে দেখা মিলেছিল তার, পরীর কুমারী শশীবদন। প্রেম ভরা চোখে তাকিয়েছিল সে, করেছিল কুহু কুজন। কি হয়েছে? কই কিছু না তো, এই একটু কবিতার জগতে হারিয়ে গেছিলাম। কিটসের কবিতা আমার ভীষণ পছন্দ। তাই? আমাদের প্রতিটা মানুষের জীবনে যেমন প্রেম থাকে, তার সাথে সমস্যাও থাকে। আসলে কি জানো, আমাদের জীবনে চলার পথে প্রতি সময় নানান রকম সমস্যার সম্মুখীন হতে হয়। একটা সমস্যার সমাধান করতে গেলে আবার আর একটা সমস্যার সম্মুখীন হতে হয়। আর তাই এগুলো থেকে মুক্তি পাওয়া এতটা সহজ না। এটা আমি, তুমি, আমাদের প্রত্যেকের জন্য একই রকম সত্য এটা। ঠিকই বলেছ, এগুলো থেকে মুক্তি পাওয়া খুব কঠিন। কিন্তু তাই বলে সমস্যাগুলো অমীমাংসিত রাখা একদমই উচিত না। হ্যাঁ, সেজন্যই আমি আমার বাবার সাথে কথা বলে তোমার সাথে দেখা করতে চেয়েছিলাম। তোমার সাথে যেদিন আমার প্রথম দেখা হয় সেদিনই আমার তোমাকে আসলে পছন্দ হয়েছিল। মানে একরকম আমি তোমার প্রেমেই পড়ে গিয়েছিলাম। আমি মীমাংসা চাই, তাই আমি আমার বাবাকে না বলে থাকতে পারিনি। সত্যি কথা বলতে কি জানো, আমি কিন্তু তোমাকে একবারই দেখেছিলাম, সেই 4 বছর আগে। সেটাই আমার একমাত্র স্মৃতি। আমরা অনেক সময় অনেক কিছু দিয়ে স্মৃতিটাকে ঢেকে ফেলার চেষ্টা করি, কিন্তু ওই স্মৃতিটার ইতিহাস না মুছে ফেলা যায় না। এইবার তোমার কথা বলো, কেমন যাচ্ছে জীবন তোমার? শুনলাম ইঞ্জিনিয়ারিং এর তুমি নাকি খুব ভালো করছো। হাই স্কুলের সময় থেকে 20-21 বছর বয়স পর্যন্ত আমার জীবন ছিল একদম স্বপ্নের মতো। কিন্তু হঠাৎ একদিন আয়নায় চোখ যেতে বুঝলাম নিজের অস্তিত্ব বিলীন হয়ে যেতে বসেছে। লেখক হওয়ার ইচ্ছে ছিল আমার, লেখালেখি করতে সবসময় ভালো লাগতো, উপন্যাস, কবিতা এগুলোই লিখতে চেয়েছিলাম। কিন্তু এখন আমি পুরোদস্তুর ইঞ্জিনিয়ার। কাজ যাই হোক, মানুষের জীবনে উপকারে আছো কিনা এটাই বড় কথা। আর ইঞ্জিনিয়ারিং কাজটা তো মানুষের উপকারেই লাগে। স্বদেশের উপকারে নেই যার মন, কে বলে মানুষ তারে পশু সেই জন্য। আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কথা। বাহ, তুমি তো দেখি দেশপ্রেমিকও আছো। আচ্ছা, আজকে আমি আসি তাহলে। ওকে, কিন্তু কাল কি তুমি আবার একটু আসতে পারবে? ঠিক আছে, সি ইউ দেন। ওকে।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। একটা সুখবর আছে, কি সুখবর? আমার ফিনল্যান্ডের ভিসা পার্মানেন্ট হয়ে গেছে। আমার কি যে আনন্দ হচ্ছে! এই আনন্দের সাথে গরম কফিতে চুমুক দিতে দিতে তোমার মুখ থেকে আমি কিটসের কবিতা শুনতে চাই। কত মোলায়েম, কত সুন্দর। রামিসা, হুম, তোমার ফিউচার প্ল্যান কি? বিয়ে করে ফিনল্যান্ডে জামাই নিয়ে পাড়ি দেব। আর তোমার জামাই সেখানে গিয়ে কি করবে? সেটা ওখানে গিয়ে দেখা যাবে। আর এখান থেকে এত কিছু নিয়ে ভাবলে সংসারে কোনো কাজেই আসবে না মিস্টার। দেখো রামিসা, তুমি বিদেশে গিয়ে সেটেল হতে চাও, এটা তোমার একান্ত ব্যক্তিগত ব্যাপার, কিন্তু অন্য কারোর তো সেরকম ইচ্ছে নাও হতে পারে, তাই না? হ্যাঁ অবশ্যই। আচ্ছা, তোমার কি ইচ্ছে? যদিও এটা তোমার একান্তই ব্যক্তিগত ব্যাপার, আর তাছাড়া তোমার ইচ্ছের উপর আমার কোনো আপত্তি থাকার প্রশ্নও আসে না, আর তোমার উপরে আমার কোনো অধিকারও নেই। আমি আসলে শুধু জানতে চাই তোমার ভাবনাটা কি। কাল তুমি আমাকে বলছিলে না যে আমি দেশপ্রেমিক আছি? আমি আছি। দেশের বাইরে যাও তোমার চয়েস হতে পারে, তোমার বাইরের দেশ ভালোই লাগতে পারে, কিন্তু আমি আমার দেশকে ভালোবাসি। আমি আমার এই দেশ, এই দেশের মাটি, এই দেশের মানুষ ছেড়ে কোথাও যেতে চাই না। আমি যদি কিছু করি তাহলে এই দেশের মানুষের জন্য করতে চাই, এই দেশের জন্য করতে চাই। তুমি গতকাল আমার ছোট ভাই স্যামুয়েলের কথা জিজ্ঞেস করেছিলে না? ও ছিল আমার সবচেয়ে ভালো বন্ধু। গত বছর রোড অ্যাক্সিডেন্টে ওকে হারাই, আর মাকে তো হারিয়েছি সেই ছোটবেলায়। আর বাবা সারাদিন তার ব্যবসা নিয়ে ব্যস্ত থাকেন। আমার খুবই একা লাগে। একটা কথা কি জানো, একবার এতিম হয়ে গেলে সারা জীবন এতিম হয়ে থাকতে হয়। আমি কি আমার ভাইকে ফিরে পাবো? আমি কি আমার মাকে ফিরে পাবো? তখন আমি অনেক ছোট, সম্ভবত ক্লাস 6-এ পড়ি। একটা ভ্রমণ কাহিনী পড়েছিলাম ফিনল্যান্ডের উপর, আমার খুব ভালো লেগেছিল। তারপর আমি বাবাকে বলে ব্যবস্থা করেছি। আমি ভেবেছি ভালোই থাকবো। আর এদিকে আমার বাবা সব সময় তার ইচ্ছা আমার উপর চাপিয়ে দিয়েছে, ইনফ্যাক্ট এখনো তাই। আমাদের দেশে বেশিরভাগ মানুষের আসলে না পাওয়ার অভিজ্ঞতা এত বেশি, কোনো কিছু চাইতে গেলে তারা কনফিডেন্টলি চাইতেই পারে না, আর আগে থেকে ভেবেই নেয় আমি হয়তো কিছুই পাবো না। শোনো, নিজের ইচ্ছের কথা বারবার বুঝিয়ে বলবে, দেখবে নিশ্চয়ই শুনবে। রামিসা, আমি একজনকে ভালোবাসি, ওর নাম আফরিন। আফরিনও আমাকে ভালোবাসে, কিন্তু আমার বাবার আমাদের এই প্রেমে মত নেই। বাবা মা কখনো অবিচার করলে সেটা একদমই মনে রাখতে নেই। তুমি অবশ্যই তোমার ভালোবাসার মানুষের কাছেই যাবে, আমাকে নিয়ে তুমি একদম ভেবো না। শোনো, একটা কথা মনে রেখো, মানুষের সাথে মানুষের সম্পর্ক কেবল যে শুধু ভালোবাসা দিয়েই যুক্ত তা কিন্তু একদমই নয়। এখানে বেদনাও একটা অনেক বড় অংশ জুড়ে আছে। বেদনার সাথে বেদনার যে সম্পর্ক, সেটাই বরং সবচেয়ে স্থায়ী। আসলে কি জানো, মানিয়ে নিতে গেলে কিছু একটা হারাতে হয় প্রথম, ঠিক যেমন ক্ষমা করতে গেলে অবিচারের শিকার হতে হয়। এটাই মনে হয় মানুষের সাথে মানুষের সম্পর্কের স্বরূপ। তুমি যাও।
হৃদয় আকাশে তোমারে দেখিতে দেয় না, মোহ মেঘে তোমারে অন্ধ করে রাখে তোমারে। একটা বৃত্ত যার অনেকগুলো কেন্দ্র, একটা বৃত্ত যার অনেকগুলো কেন্দ্র। বৃত্তের কথা বলছেন? অনেকগুলো কেন্দ্র না না না, কখনো কখনো অসীম সংখ্যক, যার কোনো পরিধি নেই। আচ্ছা, তুমি কি তোমার মনের মধ্যে এরকম একটা বৃত্তের ছবি কল্পনা করতে পারছো? না, পারছি না। ইভেন আমার এটাও মনে পড়ছে না যে আমাদের গণিতে ক্লাসে এরকম কিছু কখনো শেখানো হয়েছিল কিনা। না না, স্কুল কলেজে শেখানো হয় না। এরকম বৃত্তের কি আসলেই কোনো অস্তিত্ব আছে? অবশ্যই আছে, এরকম বৃত্তের অস্তিত্ব অবশ্যই আছে, কিন্তু সবাই তা দেখতে পারে না। না, আমার কাছে জিনিসটা ব্যাখ্যার অযোগ্য, পুরোপুরি যুক্তিহীন মনে হচ্ছে। তোমাকে তোমার নিজের ক্ষমতায় ওটাকে কল্পনা করতে হবে, তোমার সমস্ত জ্ঞান ব্যবহার করে ওটাকে আঁকতে হবে। একটা বৃত্ত যার অনেকগুলো কেন্দ্র আছে, কিন্তু তার কোনো পরিধি নেই। তুমি যদি তীব্রভাবে চেষ্টা করো, তখন দেখবে ওই বৃত্তটা ধীরে ধীরে স্পষ্ট হতে শুরু করেছে। শুনে মনে হচ্ছে খুব কঠিন, কষ্টদায়ক। অবশ্যই কঠিন, কষ্টদায়ক। সহজে পাওয়া যায় এমন কোনো কিছুর মূল্য পৃথিবীতে নেই। এবার চোখ বন্ধ করো। এখন চিন্তা করে দেখো, একটা বৃত্ত যার অনেকগুলো কেন্দ্র, তার কোনো পরিধি নেই। তোমার মগজ কঠিন জিনিস নিয়ে চিন্তা করার জন্য তৈরি। তোমাকে একটা পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য সাহায্য করবে, যেখানে তুমি কিছু একটা বুঝতে পারছো যা প্রথমে তুমি পারোনি। অলসতা, অবহেলা করলে চলবে না। ঠিক এখনই সংকটপূর্ণ সময়, এই মুহূর্তেই তোমার মগজ এবং হৃদয় একত্রিত হতে পারে। একটা বৃত্ত, এটা নিরেট কোনো কাঠামোর বৃত্ত নয়, বরং সেটার অস্তিত্ব রয়েছে শুধু আমাদের মনের মধ্যে। যখন আমরা কাউকে গভীরভাবে ভালোবাসি, কিংবা কারোর প্রতি গভীর মায়া অনুভব করি, কিংবা নিজের সম্পর্কে একটা আদর্শ ধারণা পাই, অথবা যখন আমরা কোনো বিশ্বাস আবিষ্কার করি, অথবা বিশ্বাসের কাছাকাছি কিছু একটা, তখন আমরা বৃত্তটাকে বুঝতে শুরু করি আর নিজেদের হৃদয় গ্রহণ করে নিই। আফরিন, হ্যাঁ, আফরিনকে আমি ভালোবাসি। আফরিনকে আমি অনেক গভীরভাবে ভালোবাসি। আফরিন, আফরিন,
আফরিন, আদেব, আফরিন, আমি তোমাকে অনেক ভালোবাসি, অনেক। আমার এখন কোনো চিন্তা নেই কে কি বলবে, কে কি ভাববে, আমি কিছুই জানতে চাই না। আফরিন, will you marry me?